রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের রাতগুলো বড় অদ্ভুত, কেমন যেন মন খারাপ করা নিস্তব্ধতা। ঘড়িতে তখন রাত 2টো বাজে। জানালার বাইরে তুষার ঝড় হচ্ছে। বাতাসের শোঁ আওয়াজ শুনলে মনে হয় কোনো অতৃপ্ত আত্মা বাইরে কেঁদে বেড়াচ্ছে। তাপমাত্রা -35 ডিগ্রি। হাড় কাঁপানো এই ঠান্ডায় শহরের সবাই যখন লেপ কম্বলের নিচে উষ্ণতা খুঁজছে, তখন সোফিয়া একা জেগে আছে। সোফিয়া পেশায় আর্কিটেক্ট, বড় বড় সব অট্টালিকা বানায়, কিন্তু নিজের মনের ঘরটাই বড্ড খালি। জানালার কাঁচের ওপর জমে ফাটা কুয়াশায় আঙুল দিয়ে সে একটা নাম লিখল, আকাশ। নামটা লিখতেই ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। অদ্ভুত ব্যাপার, তাই না? 1000 মাইল দূরের একটা নাম এই বরফ শীতল রাতেও ওকে উষ্ণতা দিচ্ছে। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে টুং করে একটা শব্দ হলো। স্কাইপে কল। ওপাশে আকাশ, বাংলাদেশের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। গায়ের রং শ্যামলা, কিন্তু হাসলে গালে টোল পড়ে। ওই টোল পড়া হাসির ভাঁদে পড়েই তো সোফিয়া আজ দিশেহারা। শুভ সকাল আমার তুষারকন্যা। আকাশের গলায় সেই পরিচিত মায়া। বাংলাদেশে এখন ভোর হচ্ছে, ভোরের আলো ফুটছে। সোফিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানে সকাল হতে এখনো অনেক দেরি আকাশ। আমার আর ভালো লাগছে না। এই বরফ, এই নীরবতা, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তোমার কাছে যেতে চাই। আমি তোমার ওই রোদ ঝলমলে দেশে যেতে চাই। আকাশের হাসিটা ম্লান হয়ে গেল। সে বেশ গম্ভীর হয়েই বলল, সোফিয়া, আবেগ দিয়ে জীবন চলে না। তুমি একজন সফল আর্কিটেক্ট, আর আমি সামান্য একটা প্রাইভেট ফার্মের চাকরিজীবী। আমার গ্রামের বাড়ি টিনের, রাস্তা কাঁচা। তোমার বাথরুমের সাইজ আমার পুরো বেডরুমের সমান। তুমি পারবে না সোফিয়া, ওই কাদা, মশা, ভ্যাপসা গরম তোমার সহ্য হবে না। সোফিয়া ল্যাপটপের স্ক্রিনে হাত বুলিয়ে বলল, আকাশ, আমি বিলাসিতা খুঁজছি না, আমি একটা আশ্রয় খুঁজছি। আমি আসছি, আগামী পরশু আমার ফ্লাইট। সোফিয়ার মা নাতাশা ইভানোভা মেয়ের সুটকেস গোছানো দেখে রীতিমতো পাথর হয়ে বসেছিলেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না তার একমাত্র মেয়ে, যে কিনা ফ্রিজ থেকে পানি বের করে খায় না ঠান্ডা লাগবে বলে, সে যাচ্ছে 1000 মাইল দূরের এক ট্রপিক্যাল দেশে। তুই কি পাগল হয়েছিস সোফিয়া? ওরা কি খায় জানিস? ওদের ভাষা জানিস? যদি তোকে মেরে ফেলে, যদি বিক্রি করে দেয়? মায়ের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। সোফিয়া মায়ের হাত দুটো নিজের গালের সাথে চেপে ধরে বলল, মা, আমি যার চোখের দিকে তাকিয়ে গত 2 বছর কাটিয়েছি, সে আমাকে মারবে না। আর যদি মরেও যাই, তবে জেনে রেখো, আমি ভালোবাসার জন্যই মরেছি। আর হ্যাঁ, আমি ফিরব না মা, ওটাই আমার দেশ হতে যাচ্ছে। মস্কো এয়ারপোর্টে যখন সোফিয়া পা রাখল, তখন ওর পরনে ভারী ওভারকোট, কিন্তু বুকের ভেতর তখন তুফান চলছে। বাবার দেওয়া পুরনো পকেট ঘড়িটা শক্ত করে চেপে ধরল সে। বিদায় রাশিয়া, ফিসফিস করে বলল সোফিয়া। আবুধাবি হয়ে যখন সোফিয়ার বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করল, তখন দুপুর গড়িয়ে বিকেল। প্লেনের দরজা খুলতেই এক ভ্যাপসা গরম বাতাসের ঝাপটা ওর মুখে লাগল। মনে হলো যেন বিশাল কোনো সাউনায় ঢুকে পড়েছে। ইমিগ্রেশনের দীর্ঘ লাইন, মানুষের চিৎকার, হট্টগোল সব মিলিয়ে সোফিয়ার মাথা ঘুরছিল। সে দ্রুত তার ভারী জ্যাকেট খুলে হাতে নিল। লাগেজ নিয়ে যখন সে বাইরে এলো, তখন দেখল এক অভাবনীয় দৃশ্য। হাজার হাজার মানুষ রেলিং ধরে দাঁড়িয়ে আছে, যেন পুরো শহর কাউকে রিসিভ করতে এসেছে। এই বিশাল জনসমুদ্রের মাঝে আকাশকে খুঁজে পাওয়া খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো। সোফিয়া ফোন বের করতে যাবে, ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে এক হাত ওপরে উঠল। হাতে একতোড়া লাল গোলাপ, গরমে ফুলগুলো একটু নুয়ে পড়েছে। আকাশ। সোফিয়া লাগেজ ট্রলি ফেলে দৌড় দিল না, সে থমকে গেল। বাস্তবের আকাশ ভিডিও কলের চেয়েও সুন্দর। তার চোখে ক্লান্তি, ঘামে ভেজা শার্ট, কিন্তু দৃষ্টিতে এমন এক আকুলতা যা সোফিয়াকে চুম্বকের মতো টানল। সোফিয়া কাছে গিয়ে দাঁড়ালো। আকাশ কাঁপে কাঁপে গলায় বলল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। সোফিয়া কোনো কথা বলল না, সে আলতো করে আকাশের হাতটা ধরল। ওটাই ছিল ওদের প্রথম স্পর্শ। দুজনেই কেঁপে উঠল। ভাষার দেওয়াল ভেঙে সেই স্পর্শ জানিয়ে দিল এই দীর্ঘ যাত্রা সার্থক। সিএনজিতে ওঠার পর সোফিয়ার চোখ ছানা বড়া। রিকশা, বাস, মানুষ, হকার সব যেন একে অপরের গায়ের ওপর।
ট্রাফিক জ্যামে বসে হকারির চিৎকার আর গাড়ির হর্নে সোফিয়া কানে হাত দিল। আকাশ লজ্জিত হয়ে বলল, সরি সোফিয়া, একটু শব্দ বেশি এখানে। সোফিয়া হেসে বলল, এটা শব্দ নয় আকাশ, এটা জীবনের স্পন্দন। আমার দেশে মানুষ রাস্তায় কথা বলে না, হাসে না, এখানে সবাই কত জীবন্ত। ঢাকা থেকে বরিশালের যাত্রা। সদরঘাটের ভিড় দেখে সোফিয়া ভয়ে আকাশের শার্টের হাতা খামচে ধরল। কুলিরা মাথায় করে বিশাল বস্তা নিয়ে দৌড়াচ্ছে। মানুষ লঞ্চে ওঠার জন্য রীতিমতে যুদ্ধ করছে। আকাশ ওকে আগলে রেখে কোনো মতে ভিআইপি কেবিনে নিয়ে এলো। রাত নামল। বিশাল লঞ্চ কীর্তনখোলা নদীর বুক চিরে এগিয়ে চলছে। সোফিয়া আর আকাশ লঞ্চের রেলিং ধরে দাঁড়িয়ে। আকাশে পূর্ণিমার চাঁদ, নদীর কালো জলে সেই চাঁদের ছায়া চিকচিক করছে। ঠান্ডা বাতাস সোফিয়ার সোনালি চুলগুলো উড়িয়ে দিচ্ছে। সোফিয়া মন্ত্রমুগ্ধর মতো বলল, আকাশ, আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, প্যারিস দেখেছি, রোম দেখেছি, কিন্তু এমন মায়াবী রাত আমি কোথাও দেখিনি। আকাশ বলল, এখনও তো আমার গ্রাম দেখনি, সেখানে জোনাকি পোকা জলে, ধানের গন্ধে বাতাস ভারী হয়ে থাকে। সোফিয়া আকাশের কাঁধে মাথা রেখে বলল, আমাকে কখনো ছেড়ে যেও না আকাশ, আমি এই দেশের কিছু চিনি না, শুধু তোমাকে চিনি। পরদিন সকালে লঞ্চ যখন গ্রামের ঘাটে ভিড়ল, তখন পুরো গ্রাম ভেঙে পড়েছে। খবর রটে গেছে, আকাশ বিদেশ থেকে ধলা ম্যাম বিয়ে করে এনেছে। ভ্যানগাড়ি করে যখন ওরা বাড়ির উঠোনে নামল, ছোট ছোট বাচ্চারা সোফিয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল। তাদের চোখে বিস্ময়, মানুষ এত ফর্সা হয় কি করে? সোফিয়ার চুল কি সত্যিকারের সোনা দিয়ে বাঁধানো? আকাশের টিনের দোচালা ঘর, সামনে মাটির উঠোন, পাশে পুকুর। সোফিয়ার কাছে মনে হলো সে কোনো রূপকথার পাতায় ঢুকে পড়েছে। কিন্তু এই রূপকথায় রাক্ষসী না থাকলেও একজন অভিমানী মা আছেন। আকাশের মা সালেহা বেগম বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়েছিলেন, পরনে সাদা শাড়ি। ছেলের বউ হিসেবে তিনি চেয়েছিলেন পাশের গ্রামের মাস্টারের মেয়েকে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর ছেলে নিয়ে এলো কিনা এক বিদেশি মেয়ে, ভিন্ন ধর্মের মেয়ে, যার ভাষা তিনি বোঝেন না, যার পোশাক তার পছন্দ নয়। সোফিয়া এগিয়ে গিয়ে আকাশের শিখিয়ে দেওয়া কায়দায় নিচু হয়ে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করল। সালেহা বেগম পা সরিয়ে নিলেন না ঠিকই, কিন্তু মাথায় হাতও রাখলেন না। তিনি গম্ভীর গলায় ছেলেকে বললেন, ঘরে তোল, মেহমান তাই না, না করে দিতে পারি না। মেহমান শব্দটা সোফিয়ার বুকে তীরের মতো বিঁধল। আকাশ অনুবাদ করে দেয়নি, কিন্তু মায়ের ভাষায় সোফিয়া বুঝে নিল এখানে তার জায়গা এখনও হয়নি। শুরু হলো সোফিয়ার সংগ্রাম। গ্রামের টয়লেট দেখে সে প্রথমে কেঁদে ফেলেছিল। মশা তাড়ানোর ধোঁয়া তার দম বন্ধ করে দিত, কিন্তু সে হার মানল না। সবচেয়ে বড় যুদ্ধটা শুরু হলো খাবার টেবিলের দুপুরে। মেনুতে ছিল কড়া ভাজা ইলিশ মাছ, লাল শাক আর ডাল। সোফিয়া কাঁটা বাছতে পারে না। আকাশ বেছে দিচ্ছিল, কিন্তু মা আর চোখে তাকাচ্ছিলেন। সেটা দেখে সোফিয়া আকাশকে বারণ করল। সে নিজেই চেষ্টা করল। মাছের কাঁটা গলায় বিঁধল, ঝাল তরকারি খেয়ে ওর ফর্সা মুখ লাল টকটকে হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগল। তবুও সে পানি খেয়ে হাসি মুখে বলল, গুড, ভেরি গুড। সালেহা বেগম আর চোখে দেখলেন মেয়েটা বড্ড জেদি। বিকেলে সোফিয়া শাড়ি পরার চেষ্টা করল। আকাশের ছোট বোন রিমঝিম ওকে সাহায্য করল। লাল রঙের সুতি শাড়ি পরে যখন সোফিয়া বেরোলো, গ্রামের মহিলারা ফিসফিস করে বলল, মেম সাহেবরে তো ডানা কাটা পরীর মতো লাগতেছে। সোফিয়া উঠোনে বসে রিমঝিমের সাথে শাক বাছা শুরু করল। ওর নখ নষ্ট হয়ে যাচ্ছিল, পিঠ ব্যথা করছিল, কিন্তু সে উঠল না। সে মাকে দেখাতে চায় সে শুধু বিদেশি পুতুল নয়, সে এই বাড়ির বউ হতে এসেছে। দিন 15 পর, চৈত্র মাস। হঠাৎ করেই আকাশ কালো করে মেঘ জমল। কাল বৈশাখী ঝড়। গ্রামের টিনের চালগুলো নড়বড় করতে লাগল। আকাশ বাড়িতে নেই, বাজারে গেছে। বাড়িতে শুধু সালেহা বেগম আর সোফিয়া। হঠাৎ দমকা বাতাসে উঠোনে শুকোতে দেওয়া ধানগুলো উড়ে যাওয়ার উপক্রম হলো। এই ধানই পরিবারের সারা বছরের খাবার। সালেহা বেগম একা দৌড়াদৌড়ি করছেন ধান গোছাতে, কিন্তু বাতাসের সাথে তিনি পেরে উঠছিলেন না। বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে। সোফিয়া জানালার ফাঁক দিয়ে দেখল বৃদ্ধা মহিলাটি একা যুদ্ধ করছেন। সে এক মুহূর্ত দেরি করল না, জুতো ছাড়াই দৌড়ে উঠোনে নেমে গেল। সালোয়ার কামিজ কাদা পানিতে মাখামাখি হয়ে গেল। সোফিয়া তার শাড়ির আঁচল কোমরে গুঁজে সালেহা বেগমের সাথে পাল্লা দিয়ে ধান গোছাতে লাগল। সালেহা বেগম অবাক হয়ে দেখলেন এই বিদেশি মেয়েটি, যে কিনা এসি ছাড়া ঘুমোতে পারত না, সে এখন ঝড় বৃষ্টির মধ্যে ভিজে তাদের অন্ন বাঁচানোর চেষ্টা করছে।
সব ধান গোলায় তোলার পর দুজনেই বারান্দায় ধপাস করে বসে পড়ল। দুজনেই কাকে ভেজা, হাঁপাচ্ছে। সালেহা বেগম সোফিয়ার দিকে তাকালেন। সোফিয়ার সোনালি চুল লেপ্টে আছে মুখে, সারা গায়ে কাদা, কিন্তু এই মুহূর্তে তাকে আর বিদেশি মনে হলো না। মনে হলো যেন তার নিজের পেটের মেয়ে। সালেহা বেগম নিজের শাড়ির ভেজা আঁচল দিয়ে সোফিয়ার মাথা মুছে দিতে দিতে বললেন, পাগলি একটা, জ্বর আসবে তো। সোফিয়া বাংলা বুঝল না, কিন্তু মায়ের গলার মমতা বুঝল। সে মায়ের কাঁধে মাথা রেখে হাউ হাউ করে কেঁদে দিল। সালেহা বেগম ওকে বুকে জড়িয়ে ধরলেন। সেই ঝড়ের শব্দ ছাপিয়ে ভালোবাসার শব্দই বড় হয়ে উঠল। সোফিয়া জ্বরে পড়ল সেই রাতেই, কিন্তু এবার সে আর একা নয়। সালেহা বেগম সারা রাত তার শিয়হিসে বসে রইলেন, মাথায় জলপট্টি দিলেন, চামচ দিয়ে স্যুপ খাইয়ে দিলেন। সোফিয়া জ্বরের ঘোরে বিড়বিড় করে বলছিল, মা, মা। সালেহা বেগমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। উনি ছেলেকে বললেন, আকাশ, ওরে তুই কষ্ট দিস না বাবা, ও আমার লক্ষ্মী বৌমা। সুস্থ হওয়ার পর ধুমধাম করে বিয়ের আয়োজন হলো। তবে এবার আর সোফিয়া বিদেশি মেহমান নয়, গ্রামের সবাই তাকে বৌদি বা ভাবি বলে ডাকে। সোফিয়া ইসলাম ধর্ম গ্রহণ করল। তার নতুন নাম হল সুমাইয়া সোফিয়া। বিয়ের দিন লাল বেনারসি, হাতে মেহেদি, নাকে নোলক পরা সোফিয়াকে দেখে আকাশ চোখের পলক ফেলতে পারছিল না। কাজী সাহেব যখন কবুল বলতে বললেন, সোফিয়া স্পষ্ট বাংলায় বলল, কবুল। সমস্বরে সবাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। 1 বছর পর সন্ধে নেমেছে কীর্তনখোলা নদীর তীরে। সোফিয়া আর আকাশ নদীর ঘাটে বসে আছে। সোফিয়ার কোলে ছোট্ট একটা শিশু, যাকে দেখতে অর্ধেক রাশিয়ান, অর্ধেক বাঙালি। সোফিয়া এখন দিব্যি বাংলা বলতে পারে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, জানো আকাশ, আমি মাঝে মাঝে ভাবি, আমি যদি সেদিন সাহসে ভর করে প্লেনে না উঠতাম, তবে এই জীবনটা মিস করতাম। আকাশ বাচ্চার গালে চুম্মু খেয়ে বলল, তুমি প্লেনে ওঠোনি সোফিয়া, তুমি আমার হৃদয়ে ল্যান্ড করেছ। দূরে কোনো এক মাঝির ভাটিয়ালি গান ভেসে আসছে, মন মাঝিরে তোর বৈঠা নেড়ে, আমি আর বাইতে পারলাম না। সোফিয়া গানের মানে পুরোপুরি বোঝে না, কিন্তু সুরটা ওর হৃদয় বাজে। সে রাশিয়ার সেই হাড় কাঁপানো শীত, ভদকা আর জ্যাজ মিউজিকের জগৎ ছেড়ে এই কাদামাটি, ইলিশ মাছ আর ভাটিয়ালি গানের দেশে নিজের শেকড় গেড়েছে। ভালোবাসা আসলে এমনই, তা মানচিত্র মানে না, পাসপোর্ট বোঝে না, কাঁটাতারের বেড়াও চেনে না। দুটি হৃদয়ের টানে সাইবেরিয়ার বরফও গলে মিশে যেতে পারে বাংলার সবুজ শ্যামল।